নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ, পর্ব ২৬। আমরা তখন ল্যাঙ্কাশায়ারে ডাক্তার ধর্মবীরের বাড়িতে থাকি। একদিন আগুনের ধারে বসে আমরা আলোচনা করছিলাম ইংল্যান্ডের শ্রমিক দল আর রাশিয়ার সাম্যবাদের অভ্যুত্থানের কথা। বলে রাখা ভালো যে আমি তখন মার্কসের একজন পরম ভক্ত ছিলাম। তখন ভাবতাম এর চেয়ে কোনো অহিংস উপায়ে স্বর্গরাজ্যের প্রতিষ্ঠা হতে পারে না। খুব উৎসাহের সঙ্গে আমি বললাম, শ্রমিক দল যখন ক্ষমতা অধিকার করবে তখন বিরাট একটা কিছু ঘটবে মনে হয়। সুভাষ, তুমি কি বলো? সুভাষ ভ্রুকুঞ্চিত করে বলল, কেমন করে শুনি? আমি বেশ দমে গিয়ে আমতা আমতা করে বললাম, মানে আমরা যা চাই তাই পাবো, এই আর কি। অর্থাৎ ভারতবর্ষের রাজনীতি ক্ষেত্রে একটা বড় কিছু পরিবর্তন হবে মনে করো তুমি? এই আশা স্বপ্নেও মনে ঠাঁই দিও না। তার তীক্ষ্ণ মন্তব্যে আমি একটু উত্তেজিত হয়ে উঠলাম। কেন হবে না? কেন? সব জাতির বঞ্চিতরাই তো এক। সে আমার মুখের দিকে তার তীক্ষ্ণ চোখ দুটো রেখে বলতে লাগলো, অর্থাৎ ভূমিকাটা বাদ দিয়ে সোজা বলা যায় সর্বহারার একনায়কত্ব, এই তো? আমি কোনো উত্তর দেবার আগেই সে আমাকে থামিয়ে দিয়ে বলল, তার চেয়ে আলাদিনের আশ্চর্য প্রদীপের গল্পটাকে বিশ্বাস করতে রাজি আছি। আমি মর্মাহত হয়ে বলতে গেলাম, দেখো সুভাষ। ততক্ষণে সে উঠে দাঁড়িয়েছে। তার গলার স্বর শুনে মনে হলো যেন কোনো ধর্মপ্রচারক উপদেশ দিচ্ছেন। সে বলল, দেখো দিলীপ, আমাদের মধ্যে যারা আশা করেন যে বিদেশির দরজায় আবেদন নিবেদন করে ভারতবর্ষ স্বাধীনতা পেয়ে যাবে, তারা অত্যন্ত ভুল করছেন। তাদের আশার বুদবুদ শীঘ্রই মিলিয়ে যাবে। তুমি কি বলতে চাও যে ভারতবর্ষের বাইরে যা ঘটছে তার কোনো প্রতিক্রিয়াই ভারতবর্ষে হবে না? এতদূর আমি বলতে পারি না, তবে এইটুকু আমি বলতে চাই যে আমাদের মুক্তি সাধনের জন্য অপরে কিছু করতে পারে না। আরো স্পষ্ট করে যদি শুনতে চাও তো বলবো, তারা কিছু করবে না। তারা করবে না? এ কথা তোমার মনে হলো কেন? করবে না, কারণ নিঃস্বার্থভাবে কেউ অপরকে সাহায্য করে না। রাজনীতি ক্ষেত্র তো নয়ই। মির্জাফরের কথা ধরো। তুমি যেমন ইংল্যান্ডের শ্রমিক দল ও রাশিয়ার সাম্যবাদীদের সম্বন্ধে আশা নিয়ে বসে আছো, তেমনি সেও তো ভেবেছিল ক্লাইভ তাকে সিংহাসনে বসিয়ে দিয়ে অনুগত সেবকের মতো তার হাতে খাজনা পৌঁছে দিয়ে যাবে নিঃস্বার্থভাবে। না দিলীপ, স্বদেশী যুগে অরবিন্দ ঘোষ যে বলেছিলেন কোনো বিদেশি ভারতবর্ষকে সাহায্য করবে না, একথা সত্য। স্বাধীনতা অর্জন করা আমাদেরই কাজ। আমরা যদি না পারি তো আর কেউ তা নিয়ে মাথা ঘামাবে না। আমি গম্ভীর হয়ে গিয়ে বললাম, কথাটা বলা তো খুব সহজই, কিন্তু আমাদের মধ্যে দলাদলি আর এত সংগঠনের অভাব যে একসঙ্গে কিছু করাটাই যে শক্ত, সেই জন্যই তো আমাদের সেটা শেখা উচিত। এই কথার কি উত্তর দেব এ আমি ভেবে পেলাম না। আচ্ছা, তারপর? সুভাষ তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে একটু হাসল, কিন্তু তার চোখে সেই সুদূরের দৃষ্টি। হঠাৎ যেন সে অন্য জগতে চলে গিয়েছে। তারপর সেইভাবে ধীরে ধীরে সে উচ্চারণ করল, তারপর বিপ্লব। উৎসাহে আমি যেন নেচে উঠলাম তার এই কথায়। এর আগে কোনো বিপ্লবীর সাহচর্যে আমি আসিনি। তারপরেই হঠাৎ উত্তেজিত হয়ে ওঠার জন্য আমি লজ্জিত হয়ে হাসবার চেষ্টা করলাম। জোর করে চাঞ্চল্য দমন করে বললাম, কিন্তু এখন কেই বা রাশিয়ার ভাবধারা ভারতবর্ষে আনতে চায়? সুভাষ উত্তেজিত হয়ে বলে উঠল, কি আশ্চর্য! বঙ্গভঙ্গ, আনন্দমঠ, অরবিন্দ ঘোষের কথা কি তুমি শোনোনি? রাশিয়ার বিপ্লবীরা যখন হাতেখড়ি শুরু করেছে তখন আমরা এগিয়ে গিয়েছি অনেক দূর। আমি বিরক্তভাবে বললাম, সে কথা আমাকে বলে দেবার দরকার নেই, আমি জানি। আমি বাবার সঙ্গে তার গানগুলি গেয়ে বেরিয়েছি রাস্তায় রাস্তায়। সুভাষ একটু শান্ত হলো।
তার পর মুহূর্তেই আবার শুরু করলে, হ্যাঁ সে একদিন গিয়েছে, আমি তখন শিশু, কিন্তু তোমার বাবার সেই স্বদেশী গানগুলি আমার রক্তের মধ্যে মিশে গিয়েছে। ধনধান্যে পুষ্পে ভরা বঙ্গ আমার জননী আমার, ধাও ধাও সমর ক্ষেত্রে মেবার পাহাড়। সত্যি দিলীপ, তোমার বাবা ছিলেন আশ্চর্য লোক। আমি বাবার গর্বেই গর্ব অনুভব করে বললাম, হ্যাঁ বাবা আশ্চর্য লোকই ছিলেন, কিন্তু আমাদের আলোচ্য বিষয় থেকে কোথায় চলে এসেছি বলতো? আমি বলতে চাই, মানে সেদিনগুলোকে তো আর ফিরিয়ে আনা যায় না। সে প্রতিবাদ করে বলল, কেন যাবে না? মানুষ যা করেছে, মানুষে চেষ্টা করলে তা পারে। আমি বললাম, কথাটা সত্যি, কিন্তু এও তো সত্যি যে প্রতিভা যেমন তৈরি করা যায় না, তেমনি বিরাট কোনো আন্দোলনও চেষ্টা করে তৈরি করা যায় না, আপনা থেকেই তার জন্ম হয়। বিরাট কোনো আন্দোলন সেই যুগের চিন্তাধারার অবশ্যম্ভাবী পরিণতি নয় কি? কি বলছো, কি বলতে চাও তুমি? হঠাৎ সুভাষের এ প্রশ্ন, আমি বেশ হতবুদ্ধি হয়ে গেলাম। কথাটা আমি রাশিয়া সম্বন্ধে একটা বইয়ে পড়েছিলাম। আলোচনা প্রসঙ্গে বলে ফেলেছি আমার বক্তব্যটাকে জোরালো করার জন্য। সাহিত্য, সঙ্গীত আর শ্রীরামকৃষ্ণ ছাড়া আমি অন্য কোনো বিষয়ে গভীরভাবে কোনোদিন এর আগে ভাবিনি। কিন্তু ইংল্যান্ডে তখন সবার মাথাতেই রাজনীতি ও সমাজতন্ত্রবাদের হাওয়া বইছে। সুতরাং আমাকে কয়েকটা গালভরা কথা শিখে নিতে হয়েছিল দামি কিছু বলার ঠাট বজায় রাখার জন্য, কিন্তু তার কোনোটারই ঠিক মানে আমি বুঝতাম না। এবার হলো মহাবিপদ। আমি যেন গভীর জলে পড়ে অপটু সাঁতার শিক্ষার্থীর মতো হাত পা ছুটছি। ভয় হচ্ছে এখনই বুঝি ডুবে যাব। একটু মিয়ে গিয়ে বলি, আমি বলছি মানে স্বদেশী যুগে আমাদের বিপ্লব ছিল গুপ্ত আন্দোলন মাত্র। তাতে কি হয়েছে? সে আমার মুখের দিকে তাকিয়ে বললে। আমাকে এবারে যেন বুদ্ধির পরীক্ষা দিতে হচ্ছে। বললাম, আমি বলছি প্রথমত তখন এটা না হয়ে উপায় ছিল না, কিন্তু এখন কি তা হবে? দ্বিতীয়ত আমি বলতে যাচ্ছিলাম, যখন এই আন্দোলন সম্পূর্ণ সফল হয়নি, মানে স্বাধীনতা যখন আমরা পাইনি, হতাশ হয়ে কথাটা শেষ না করেই মাঝপথে হাল ছেড়ে দিলাম। সে বলে যেতে লাগলো, এ ধরনের আন্দোলনকে ওভাবে বিচার করতে গেলে চলে না। এরপর তুমি হয়তো বলবে সিনফিন আন্দোলনও ব্যর্থ হয়েছে, কারণ তার ফলে মুক্তি আসেনি। যখন সেদিন ডি ভ্যালেরাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তখন কে ভেবেছিল যে তিনি মুক্তি পেয়ে আবার গ্রেপ্তার হবেন, তারপর লিঙ্কন জেল থেকে পালিয়ে আমেরিকায় গিয়ে আয়ারল্যান্ডের রিপাবলিকান আন্দোলনের জন্য $60 লক্ষ তুলতে পারবেন? জাতীয় স্বাধীনতার জন্য মুক্তি সংগ্রাম একটা ডিনামাইটে আগুন ধরিয়ে দেওয়া নয়, যে বহু বৎসরের বন্দিশালার প্রাচীর হঠাৎ একেবারে ভেঙে পড়বে। এ হলো কঠোর পরিশ্রমে একটার পর একটা পাথর গেঁথে শক্তির কঠিন দুর্গ রচনা করা। এই দুর্গ ছাড়া প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থাকে সংগ্রামে আহ্বান করাই বাতুলতা। এই শতাব্দীর প্রথম ভাগে বাংলাদেশে যে বিপ্লবী আন্দোলন হয়েছিল, সেইটাকেই প্রকৃত আন্দোলন এই জন্য বলছি যে এর ফলেই সর্বপ্রথম আমাদের পদানত দেশের অসহায় জাতি তার শক্তি সম্বন্ধে সচেতন হয়ে উঠেছে। এই আন্দোলনের ফলেই জাতীয় জাগরণের প্রথম উন্মেষ হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে বিশাল সংগঠিত শাসক শক্তির সঙ্গে সংগ্রাম করার মতো ক্ষমতা আমাদের আছে। আমরা নিজেরা নিজেদের ভাগ্যের নিয়ন্তা হতে না শিখলে অপর কেউ আমাদের জন্য অঙ্গুলি হেলন করেও সাহায্য করবে না। যে জাতি যতখানি উপযুক্ত হতে পারে তার শাসন ক্ষমতা সে তেমনি পায়। এই হলো ইতিহাসের ধারা। তার বিশ্বাসের দৃঢ়তায় আমিও যেন তার কথা মেনে নিতে শুরু করেছিলাম, কিন্তু তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে আমার সন্দেহ সংশয় আবার ফিরে এলো। একটু চুপ করে থেকে আমি বললাম, তুমি কি বলতে চাও যে স্বাধীনতা পাওয়ার উপযুক্ত পন্থা হচ্ছে, মানে আমি কি বলছি তুমি বুঝতে পারছো নিশ্চয়ই? তুমি কথাটা উচ্চারণ করতে এত ভয় পাচ্ছ কেন?
আমি ঠিক ভাগ্যকে খণ্ডন করার কথা বলতে চাইনি, আমি বলছি সন্ত্রাসবাদের কথা। রক্তপাত, হিংসার পথ। আমার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল। ওরকম করো না দিলীপ। জীবনটা কি ঝর্ণা, রামধনু আর চাঁদের আলোয় শোভাযাত্রা? তাহলে অবশ্য খুবই ভালো হতো, কিন্তু পৃথিবীর মানুষ আমরা। প্রতি সপ্তাহে, প্রতিদিন, প্রতি ঘন্টায় বাস্তবের সঙ্গে বোঝাপড়া করতে হয় আমাদের। আমি স্বীকার করছি, পথটা মোটেই বাঞ্ছনীয় নয়, হয়তো তা কদর্যই, কিন্তু তবু হয়তো এর একটা নিজস্ব ভীষণ সৌন্দর্য আছে, যদিও সে সৌন্দর্য তার একান্ত পূজারী ছাড়া আর কেউ অনুভব করতে পারে না। কিন্তু এছাড়া উপায় কি বলো? এমনকি যখন শত্রুকে ঠিক সহজে দমন করা যাচ্ছিল না, তখন স্বয়ং শ্রীকৃষ্ণকেও চাতুরীর আশ্রয় নিতে হয়েছিল। কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে শ্রীকৃষ্ণের হাতে সংগঠিত সেনাবাহিনী ছিল, কিন্তু আমাদের আছে শুধু দেশপ্রেমের আবেগ মাত্র। সে বন্যাবেগ যখন আসে, তখন তা প্রচন্ড হয়েই আসে বটে, কিন্তু সব সময় তো তা স্থায়ী হয় না। যখন সে বন্যাবেগে ভাটা পড়ে, তখন সুভাষ হঠাৎ আমার চোখের ওপর সোজা তাকিয়ে বলল, তুমি কি কখনো নদীর ধারে বাস করেছো? না, কেন? কটকে আমার শৈশব বেলা কেটেছে, আমি জানি। ব্যাপারটা খুবই আশ্চর্য, সন্দেহ নেই। কারণ তুমি এখনই যে উপমাটা দিলে, তার ফলে তুমি নিজের কথাতেই নিজে হেরে গিয়েছো। নদীতে ভাটা আসে বটে, কিন্তু সে তো আরো বেগে জোয়ার আসার আয়োজন করে। বিশেষভাবে বর্ষাকালে তো বন্যাবেগ প্রচন্ডতম হয়ে ওঠে। আমি কৌতূহলী হয়ে লক্ষ্য করতাম, মাটির প্রাচীরে তারা ধাক্কা দিত জোয়ারের সময়, কিন্তু মনে হতো পরাজিত হয়ে ফিরে যাচ্ছে তারা মাথা নিচু করে। কিছুক্ষণ পরে তারা আবার আসতো, আরো জোরে এবার আঘাত করত, কিন্তু জোয়ার ভাটার খেলা চলতো বারবার। আঘাত থামতো না, তীর ক্রমশ দুর্বল হয়ে পড়ত। অবশেষে একদিন ধসে পড়তো তার একটা অংশ, তলিয়ে যেত সেই আবর্তে। জয় হতো নদীর স্রোতের। যেখানে ছিল মাটির প্রাচীর, সেখানে দেখা গেল কল্লোলময়ী বিজয়ী স্রোতধারা। এ শুধু কথার কথা নয় দিলীপ, বাস্তব সত্য। এখন হয়তো খুব শান্ত মনে হচ্ছে, কিন্তু এ নিস্তব্ধতা ঝড়ের পূর্বাভাস। তুমি বলছো যে প্রস্তুতি চলছে? নিশ্চয়ই, তবে সম্পূর্ণ ওড়ার ক্ষমতা না হওয়া পর্যন্ত পাখিগুলোকে এবারে আর ছাড়া হবে না। সেই নবীন প্রত্যুষে গান গাইবে না তুমি শিল্পী? তুমিই তো সেদিনকার সমবেত সঙ্গীতে হবে উদ্যোক্তা। ওর তরুণ মুখমণ্ডল সেই ভবিষ্যৎ দিনের অরুণোচ্ছটায় যেন লাল হয়ে উঠল। স্তব্ধ হয়ে উঠল আমার চোখ। তার সেই দৃঢ় ওষ্ঠের রেখাগুলো আজ পর্যন্ত আমার স্পষ্ট মনে পড়ছে। আমার বুকে যেন তোলপাড় শুরু হয়ে গেল। সে হেসে বলল, ওহে শিল্পী, বাস্তব জগতে নেমে এসো এবার। বাইবেলের কথাটা মনে রেখো, সেদিন শুধু ভজন আর আবাহন সঙ্গীতই হইবে না, ক্রন্দন ও দন্তঘর্ষণও শুনিতে পাওয়া যাইবে। আমার বুকের তোলপাড় তখনও থামেনি। বললাম, তুমি কি সত্যিই বলছো সুভাষ? ঠিক? সত্যি নয় তার মানে? নিশ্চয়ই সত্যি। আমি তাদের চিনি, সকলকে না হোক অন্তত অনেককে তো চিনি। আমি হয়তো তাদের সঙ্গে যোগ দিয়েও ফেলতাম, কিন্তু ভেবেছি একেবারে দলভুক্ত হয়ে পড়া আমার উচিত হবে না। সে থামল, তার চোখে সেই সুদূরের দৃষ্টি। বিষণ্ণভাবে সে বলল, কে জানে, হয়তো এখনো অপেক্ষা করতে হবে, যতদিন না সেই মহালগ্ন আসে। আমি হতবাক হয়ে মন্ত্রমুগ্ধের মতো বসে রইলাম। আমার অবস্থা দেখে তার যেন মায়া হলো। আমার দিকে তাকিয়ে সে হাসল। আজ যে এই আকাঙ্ক্ষা পূর্ণ হবার আশা বা সম্ভাবনা দেখা দিয়েছে, তা এই স্বদেশী যুগের বীরদের জন্যই। তুমি কি সেই আন্দোলন ব্যর্থ হয়েছে বলতে চাও? তুমি এর বিরাট সৌন্দর্য অনুভব করতে পারছো না? এর পিছনে যে নৈতিক সাহস রয়েছে, যার ফলে মুষ্টিমেয় কয়েকজনের শিশু সংগঠন
ব্রিটিশ সিংহকে যুদ্ধে আহ্বান করলো তা সত্যি এতই রোমাঞ্চকর যেন বিশ্বাস করতে পারা যায় না, অথচ এত সত্য যে অবিশ্বাসও করা যায় না।